আসসালামু আলাইকুম এভরিওয়ান। অভিনয়ের জীবন গল্পের তৃতীয় পার্ট। আর তোমরা তো আর আমাকে আগের মতো সাপোর্ট করো না, না করো লাইক, না করো কমেন্ট। এখন হয়তো খারাপ সময় যাইতেছে, তো এখন যারা তোমরা আমার পাশে আছো তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। আর আশা করি তোমরা এভাবে আমার পাশে থাকবা। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বিকালবেলা বাসা থেকে বের হতেই দেখি আইমান আমাদের বাসার সামনে বসে আছে। আমি বললাম, কিরে তুই এখানে? আইমান বলল, কেন আসতে পারি না? আমি বললাম, আরে দূর সেটা না, এই সময় তুই তো এদিকে আসিস না, সেই জন্য জিজ্ঞেস করলাম। আইমান বলল, তোকে অনেকবার কল দিতেছিলাম, মোবাইল অফ দেখাচ্ছে, তাই চলে আসলাম। আমি বললাম, আচ্ছা ভিতরে আই। তারপর আইমানকে নিয়ে আবার বাসায় গেলাম। আইমান বলল, কিরে কাউকে দেখছি না যে? আমি বললাম, আব্বু আম্মু মামার বাসায় গেছে, আসতে রাত হবে। আইমান বললাম, আর তোর বউ? আমি বললাম, ওর বাপের বাড়িতে চলে গেছে। আইমান বলল, কেন? আমি বললাম, আমার সাথে ঝগড়া করে। আইমান বলল, তুই আবার কি করলি? আমি পুরো ঘটনা শেয়ার করলাম। আইমান বলল, তুই এখন কি সিদ্ধান্ত নিলি? অবন্তীকে রাখবি নাকি ডিভোর্স দিয়ে দিবি? আমি বললাম, এখনো কিছু চিন্তা করিনি। আইমান বলল, যেটা ভালো মনে হয় সেটা কর। আমি বললাম, আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে আইমান চলে গেল। মাগরিবের পরে নামাজ পড়ে আর বাসায় আসিনি। ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের পাশে বসে নিজেই নিজেই বলতে লাগলাম, ভাইয়া কেমন আছিস? তোর এই অকৃতজ্ঞ ভাই তোর বউকে সুখে রাখতে পারছে না, তুই আমাকে মাফ করে দিস ভাই। আমি কি করব বল, এত অল্প টাকায় বেতনে ফ্যামিলি চালাতেও আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুই জানিস ভাই, আমি সকালবেলা কখন নাস্তা করেছি ভুলে গেছি। শুক্রবার ছাড়া দুপুরবেলা আমার পেটে ভাত পড়ে না। জানিস ভাই, আমি 2টা শাক দিয়ে পুরো বছরটা কাটিয়ে দিয়েছি। নিজের স্বাদ ইচ্ছা সব বিসর্জন দিয়ে দিয়েছি। নিজের কম্পিউটার মোবাইল ঘড়ি সব বিক্রি করে দিয়েছি ওদের মুখে হাসি ফুটানোর জন্য। জানিস ভাই, আমি পড়ালেখাটাও শেষ করে দিয়েছি শুধু অবন্তীর জন্য। কিন্তু দেখ, সে আজকে আমাকে রেখে চলে গেছে। আসলে ভাই দোষটা আমারই, আমি ওদের কাউকে ঠিক মতো সুখে রাখতে পারছি না। কি করব বল, সারাদিন এত কাজ করে বাসায় এসে আমার ফ্লোরে থাকতে ইচ্ছা করে না। আমারও ইচ্ছা করে অন্তত রাতের বেলা কেউ একজন আমার সাথে ভালো ব্যবহার করুক, ঠিকভাবে আমার যত্ন নিক। কিন্তু দেখ, কপালটা এতটাই খারাপ যে এই সামান্য চাটুকু আল্লাহ কপালে রাখলো না। ভাই তুই আমাকে মাফ করে দিস, আমি কাউকে সুখে রাখতে পারছি না রে ভাই। আর কিছু বলতে পারলাম না। ভাইয়ার স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো। আরো কিছুক্ষণ ভাইয়ার পাশে থেকে কবর জিয়ারত করে বাসায় চলে গেলাম। দেখলাম তালা আগে থেকেই খোলা, তার মানে আব্বু আম্মু এসে গেছে। দরজাটাও খোলা। দেখলাম আব্বু আম্মু চোখ মুখ লাল করে বসে আছে। আমি বললাম, আব্বু কখন আসছো? আব্বু বলল, তার আগে বল আমার মেয়ে কোথায়? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বাবা বলল, কি হলো, কথা বলছিস না যে? আমি বললাম, ওর বাবার বাড়িতে গেছে, অনেকদিন নাকি ওর আম্মুকে দেখেনি। বাবা বলল, বাবার বাড়ি গেছে নাকি তুই পাঠিয়েছিস? আমি বললাম, আরে আজব, আমি কেন পাঠাবো, ও নিজেই গেছে। আম্মু বলল, অবন্তী আমাদের সবকিছু বলেছে, যা মেয়েটাকে নিয়ে আই। আমি বললাম, নিয়ে আসবো মানে? এখন রাত হয়ে গেছে, আর সে যখন নিজে থেকে গেছে আবার নিজে থেকেই আসবে। আম্মু বললাম, এত কথা কেন বলিস? আর বিয়ের পর থেকে তো তুই ওই বাড়িতে যাসনি, এখন যা। আমি হেই সবাই কেমন আছেন? আপনারা তো আমার ফেসবুকে নানা ধরনের গল্প শুনে অভ্যস্ত, কিন্তু আজকে আপনাদের জন্য আরো বড় একটা চ্যালেঞ্জ। চলে আসুন আমার ইউটিউব চ্যানেলে, যেখানে আমি করি দারুণ সব মুভি এক্সপ্লেন গল্প। এখানকার গল্পগুলো শুধু মজার না, অনেক ইন্টারেস্টিং, অনেক রহস্যে ভরা, আর আপনাদের জন্যই বানানো। তাই দেরি নয়, লিংকে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে গল্পগুলো দেখে আসেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টেই আমাকে আরো ভালো গল্প বানাতে সাহায্য করে। আর হ্যাঁ, আপনারা যারা আমাকে ফেসবুকে কমেন্ট করে রিপ্লাই পান না, তাদের জন্যই বলছি, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান, ভিডিওগুলো কেমন হচ্ছে জানান, এবং আমার ইউটিউব চ্যানেলেই আমাকে কমেন্ট করে জানান আপনাদের মতামত। আমি আমার ইউটিউব চ্যানেলে সকলকেই রিপ্লাই দিব। তাই দেরি না করে চলো তাহলে দেখা হবে ইউটিউবে। গেলে আসবো কখন? বাবা বলল, তোকে কি একবারও বলছি এখন চলে আসতে? যা এখন, যখন ভালো লাগে তখন আসবি, পারলে 2 দিন থেকে আই। আমি বললাম, আমি ওখানে 2 দিন থাকি আর এদিকে আমার চাকরিটা চলে যাক। বাবা বলল, হয়েছে, যা এখন। কি আর করার, রেডি হয়ে অবন্তীর বাসার দিকে রওনা দিলাম। রাত 9টার সময় ওদের বাসায় গিয়ে পৌঁছালাম। কলিং বেল দিলাম। প্রায় 5 মিনিট পর অবন্তীর মা মানে শাশুড়ি এসে দরজা খুলে দিল। আমি বললাম, আসসালামু আলাইকুম। শাশুড়ি বলল, আরে বাবা তুমি, আসো আসো ভিতরে আসো। ভিতরে গেলাম, শ্বশুরও বেরিয়ে আসলো, সালাম দিলাম, আরো কিছুক্ষণ কথা বললাম। তারপর উনি বলল, অবন্তী রুমে আছে, তুমি যাও। আমি ওর রুমের কাছে গেলাম, দেখলাম অনেকগুলো মেয়ের সাথে বসে বসে হাসছে। ভাইয়া মারা যাওয়ার পর এই প্রথম অবন্তীকে এইভাবে হাসতে দেখছি। এই মুহূর্তে আমার রুমে যাওয়া উচিত হবে কিনা ভাবতেছি।
রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম, কেউ একজন আমাকে দেখে ফেলছে মনে হয়। তারপর দুলাভাই বলে ডাকতে শুরু করলাম। ভিতরে গেলাম, দেখি অবন্তী আর ওর কয়েকটা কাজিন বসে বসে গল্প করছে। সবার সাথে পরিচিত হওয়ার পর এক এক করে সবাই চলে গেল। তারপর আমি গিয়ে সোফায় বসলাম, কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে অবন্তী বলল, কেন আসছো? আমি বললাম, আব্বু আম্মু আপনাকে নিয়ে যেতে বলেছে। অবন্তী বললাম, তারা বলেছে সেজন্য এসেছো, নিজ থেকে তো আসনি। আমি চুপ করে রইলাম। অবন্তী বলল, আমি তো তোমাকে প্যারা দিই, আমি না থাকলে তুমি ভালোই থাকবে। আমি বললাম, সরি, আসলে সকালবেলা আমার মাথা ঠিক ছিল না, তাই ভুলভাল বলে ফেলেছি। অবন্তী বলল, সরি, আমি যেতে পারবো না। আমি বললাম, কেন? অবন্তী বলল, এমনিতেই তুমি অনেক কিছু করেছো, আর দরকার নেই। আমি কিছু বলতে যাব এমন সময় অবন্তীর আম্মু এসে খাওয়ার জন্য ডেকে গেল। অবন্তী তখন বললাম, খেতে আসুন। আর কোনো কথা না বলে খেতে চলে গেলাম। বাহ, অল্প সময়ের মধ্যে এত আইটেম, জামাই আদর আসলে অনেক মজার। কিন্তু আমার মনের মধ্যে অন্য চিন্তা ঘুরতেছে। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে গেলাম। আমি গিয়ে খাটের উপর বসলাম। অনেকক্ষণ পর অবন্তী আসলো। আমি উঠে সোফায় বসলাম। অবন্তী বলল, তুমি খাটে ঘুমাও। আমি বললাম, আর আপনি? অবন্তী বলল, আমি সোফায় ঘুমাবো। আমি বললাম, দরকার নেই, আপনি খাটে ঘুমান, সকালে একটু তাড়াতাড়ি উঠিয়েন, আমি আপনাকে বাসায় দিয়ে আমাকে আবার কাজে যেতে হবে। অবন্তী বলল, তোমারে বলছি না আমি যাব না। আমি বললাম, যাবেন না মানে? অবন্তী বলল, যাব না মানে যাব না। আমি বললাম, তার মানে আপনার কাছে আব্বু আম্মুর ভালোবাসার কোনো দাম নেই? অবন্তী চুপ। আমি বললাম, সকালে রেডি থাকবেন। অবন্তী বললাম তো আমি যাব না। দূর, না গেলে নাই, এত অনুরোধের কিচ্ছু নাই, দেখি কয়দিন না গিয়ে থাকতে পারেন, আমারও তো একটা পার্সোনালিটি আছে। ঘুমিয়ে গেলাম। সকালে কাউকে কিছু না বলে চলে গেলাম। বাসায় গেলাম না, সরাসরি কাজে চলে গেলাম। এর মধ্যে বাবা কয়েকবার কল দিয়েছে, বাট ধরিনি। রাতের বেলায় বাসায় গেলাম। আব্বু আম্মু দুজনেই আমার উপর ফায়ার। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। আব্বু আম্মু রুমে আসলো। বাবা বলল, কি রে, কি করিস? আমি বললাম, কিছু না। কিছু বলবা নাকি? বাবা বলল, অবন্তীর সাথে আমাদের কথা হয়েছে, ও কিছুদিন ওখানেই থাক, মন মানসিকতা ভালো হোক, তারপর চলে আসবে। আমি বললাম, সেটা আমাকে বললেই তো পারতো। বাবা বলল, আচ্ছা শোন। আমি বললাম, বলো। বাবা বলল, অবন্তীর কোন ফ্রেন্ডের নাকি বিয়ে, যদি ওর হাতে কিছু টাকা দিতি। আমি বললাম, তোমাকে কে বললো? বাবা বলল, সে নিজেই বলেছে, তোকে নাকি বলতে লজ্জা করছে, তাই আমাকে বলেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। বাবা বলল, বিয়ে তো কয়েকদিন পর, কালকে দিতে পারবি? আমি বললাম, আচ্ছা দেখি। তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কাজে যাওয়ার আগে টিউশনিতে গেলাম। পড়ানো শেষে টাকাটা অগ্রিম চেয়ে নিলাম। টাকাটা নিয়ে আবার কাজে চলে গেলাম। দুপুরবেলা আমি নামাজ পড়ে বাইরে একটা দোকানে পানির মধ্যে পাউরুটি চুবিয়ে খাচ্ছি। এমন সময় দেখলাম একটা মেয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলাম এটা অবন্তী। তার কয়েকটা ফ্রেন্ডের সাথে কোথাও যাচ্ছে মনে হয়, বাসের জন্যই অপেক্ষা করছে। আমি দেখেও না দেখার ভান করে কভার ভ্যান চালককে তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার জন্য বললাম। সে ভ্যান চালাচ্ছে আর আমি পেছন থেকে ঠেলতেছি। রাতের বেলা বাসায় আসলাম। দরজার টোকা দেওয়া একটু পর দরজা খুলে দেয়। তাকিয়ে দেখি এটা অবন্তী। রীতিমতো একটা টাস্কি খেলাম। কি ব্যাপার? অবন্তীকে আমি নিয়ে আসতে গেলাম, আসলো না, কিন্তু এখন নিজে থেকে এসে হাজির। অবশ্য ভালোই হয়েছে, সে কোনো কথা না বলে চলে গেল। আমি দরজা লাগিয়ে রুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে সবাই মিলে খেতে বসলাম। খাবার এক পর্যায়ে বাবা বলল, একটা কথা বলার ছিল। আমি বললাম, কি কথা? বাবা বলল, তোমাদের বিয়ের তো অনেক দিন হয়েছে, এবার অন্তত ভবিষ্যতের কথা কিছু চিন্তা করো। আমি বললাম, কি বলছো, কিছুই তো বুঝতেছি না। আম্মু বলল, বাসাটা খালি খালি লাগে, আমাদেরও তো ইচ্ছা করে নাতি নাতনির সাথে খেলতে। আম্মুর কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। কাশতে শুরু করলাম। মনে মনে বললাম, এখনো ফ্লোর থেকে খাটে উঠতে পারিনি। আর আম্মু বাচ্চার চিন্তা করতেছে। আম্মু, দিল্লি এখনো বহু দূর, তোমার কপালে নাতি নাই। কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে গেলাম। রুমে গিয়ে বসে আছি। একটু পর অবন্তী আসলো। আমার দিকে তাকিয়ে রইল। দেখে মনে হচ্ছে কিছু একটা বলবে। আমি বললাম, কিছু বলবেন? অবন্তী বললাম, একটা কথা ছিল। আমি বললাম, বলুন। অবন্তী বললাম, তুমি আরেকটা বিয়ে করো। আমি বললাম, কি বিয়ে করবো মানে? আপনার মাথা ঠিক আছে? অবন্তী বলল, মাথা একদম ঠিক আছে, আব্বু আম্মু ঠিকই বলেছে, বাসাটা কেমন খালি খালি লাগে, ওনাদের জন্য হলেও বিয়েটা করো। আমি বললাম, বিয়ে করে লাভ কি হবে? অবন্তী বলল, তোমারও মনের আশা পূরণ হলো আর ওনাদেরও নাতি নাতনি আসলো। আমি বললাম, শোনেন, বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে বললেই বিয়ে করে ফেলবো। বিয়ে মানুষের লাইফে একবারই আসে, বুঝলেন? অবন্তী বলল, কিন্তু আমার লাইফে তো একাধিক, সেটাকে কি বলবে? আমি বললাম, শোনেন, এটা একটা অ্যাক্সিডেন্ট, আপনি তো আর ইচ্ছে করে করেননি, পরিস্থিতির শিকার। আর আমি মনে করি আপনার লাইফে দ্বিতীয় বিয়ে হয়নি। অবন্তী বলল, হয়নি মানে কি বলছো? আমি বললাম, জি, আমি ঠিক বলছি। বিয়ের পর থেকে আপনার আর আমার সম্পর্ক সেই দেবর ভাবির মতোই রয়ে গেল।
না আছে কোনো আন্ডারস্ট্যান্ডিং, না আছে শেয়ারিং, আর না আছে কেয়ারিং। আগে তো একটু হলেও হেসে হেসে কথা বলতেন, কিন্তু বিয়ের পর থেকে তো সেটাও নাই। অবন্তী বললাম, আমি তো আব্বু আম্মুর জন্য বলতেছি। আমি বললাম, আম্মুর জাস্ট ইচ্ছে হয়েছে যে যদি একটা নাতি থাকতো তাহলে খেলতে পারতো। তার মানে এই নয় যে ইচ্ছাটা পূরণ করার জন্য আমাকে আবার দ্বিতীয় বিয়ে করতে হবে। আমারও তো অনেক ইচ্ছা ছিল ভালোভাবে পড়ালেখাটা শেষ করে ভালো একটা চাকরি করব, মহা ধুমধামে বিয়ে করব, ভাই আর আমি মিলে অনেক সুন্দর একটা বাড়ি করব, প্রতিদিন ভালো মন্দ খাবো। কিন্তু ইচ্ছে কি পূরণ হয়েছে? হয়নি। কারণ একজন মানুষের সবগুলো ইচ্ছে পূরণ হয় না। পড়ালেখা শেষ করা তো দূরের কথা, পরীক্ষাটাও অন্যের সহযোগিতায় দিয়েছি। আর ভালো চাকরি সেটা তো এখন করতেছি, এই যে ভ্যান গাড়ি ঠেলতেছি। এর থেকে ভালো চাকরি আর কি হতে পারে? ভালো খাবার সেটা তো প্রতিদিনই খাচ্ছি, পানিতে পাউরুটি চুবিয়ে খাইতেছি। এর থেকে ভালো খাবার আর কি হতে পারে? আর বিয়ে সেটার কথা নাই বা বলি, এমন বিয়ে করেছি ধুমধাম তো দূরের কথা, যাদের সাথে বড় হয়েছি, পড়ালেখা করেছি, সেই বন্ধুগুলোরও এখনো বলতে পারিনি। যেখানে মানুষ বিয়ের পর সুখী হয়, ভালোভাবে থাকে, সেখানে আমি খাট ছেড়ে ফ্লোরে ঘুমাই। তো একজন মানুষের সবগুলো ইচ্ছে পূরণ হয় না, আম্মু আব্বুরটাও হবে না। অবন্তী চুপ করে আছে। আমি বললাম, আপনি যে বললেন আমাকে আবার বিয়ে করতে, কোন মেয়ে আমার কাছে আসবে? কোন বাপ তার মেয়েকে আমার হাতে তুলে দিবে? কি আছে আমার? না আছে পড়ালেখা, না আছে টাকা পয়সা, আর না আছে ভালো কোনো চাকরি, কিছুই নেই আমার। তার উপর যদি শোনে আমি আরো একটা বিয়ে করেছি, সেখানে আমাকে মেয়ে তো দূরের কথা, ঝাড়ুর বাড়ি ছাড়া কিছুই দিবে না। আপনি বলছেন বিয়ে করার জন্য, বিয়ে করে খাওয়াবো কি? যে টাকা পাই সে টাকা দিয়ে নিজেই তো চলতে পারি না। একবেলা খেয়ে অন্য বেলা না খেয়ে থাকি, প্রতিদিন হেঁটে হেঁটে কাজে যাই। দুপুরবেলা সবাই যেখানে লাঞ্চ করে সেখানে আমি পানিতে পাউরুটি চুবিয়ে খাই। সেইগুলো বাদ দেন। অবন্তী আমার দিকে তাকিয়ে আছে, চোখের কোন স্পষ্ট পানি দেখা যাচ্ছে। আমি বললাম, এটা ঠিক যে আমি আপনার আর আব্বু আম্মুর সবগুলো চাওয়া পূরণ করতে পারছি না, যা যা দরকার সেগুলো দিতে পারছি না। কিন্তু কি করব বলেন, আমি অনেক চেষ্টা করতেছি, কিছুই হচ্ছে না। হয়তো একদিন সব হবে। সেই সব আজাইরা কথা বাদ দিয়ে অন্য কথা থাকলে বলুন। অবন্তী বললাম, তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে। আমি বললাম, আপনার বান্ধবীর বিয়ে কবে? অবন্তী বলল, আগামী সপ্তাহে। আমি বললাম, ওকে, আমি আব্বুর কাছে 5,000 টাকা দিব, আপনি শপিং করিয়েন আর বিয়েতে কিছু একটা গিফট দিয়েন। অবন্তী বলল, লাগবে না, আমি বিয়েতে যাব না। আমি বললাম, যাবেন না কেন? অবন্তী বলল, তুমি এত টাকা দিয়ে দিলে ঘর চলবে কিভাবে? আমি বললাম, সেটা আপনার না জানলেও চলবে, এখন ঘুমান। আর কিছু না বলে ঘুমিয়ে গেলাম। অবন্তী কিছু বলতে গিয়েও বলেনি। মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। লাইটটা অন করে দেখি অবন্তী ভাইয়ার ছবিটা নিয়ে বসে আছে আর কান্না করতেছে। আমি বললাম, কি ব্যাপার, আপনি ঘুমাননি এখনো? অবন্তী চুপ করে আছে। আমি বললাম, কি হয়েছে, কথা বলেন না কেন? অবন্তী বলল, না, ঘুমাচ্ছে না, তুমি ঘুমাও। আমি বললাম, কেমনে ঘুমাবো? চিল্লাচিল্লির মধ্যে কি ঘুমানো যায়? অবন্তী বলল, সরি, তুমি ঘুমাও। আমি আবারও ঘুমাতে গেলাম, ঘুমাচ্ছে না। অবন্তীর হাতে ভাইয়ার ছবিটা দেখে ভাইয়ার কথা মনে পড়ে গেল। ঘড়ি দেখলাম 2টা বাজে। আমি উঠে বাসা থেকে বের হয়ে ভাইয়ার কবরের পাশে গেলাম। বসে বসে কল্পনা করতে লাগলাম ভাইয়ার স্মৃতিগুলো। তারপর নিজে নিজে বলতে লাগলাম, ভাইয়া